হাই এভরিওয়ান, ওয়েলকাম টু ডাব্লিউবিসিএস জার্নি। আজকে আমরা ইন্ডিয়ান পলিটি 50 এমসিকিউ ক্লাস করব। আই নো তোমরা বলবে যে বৃহস্পতিবার করে তো রুটিন অনুযায়ী সকালবেলা ইকোনমিক্স ক্লাস থাকে, বাট আজকে আমি এই ক্লাসটা এই কারণে করাচ্ছি সকালবেলা। গত মঙ্গলবার থেকে আমি তোমাদের কোনো ক্লাস নিতে পারিনি, প্রচণ্ড বিজি ছিলাম। তো মঙ্গলবার ইভিনিং থেকে, সকালের ক্লাসটা তো করেছিলাম, দেন ইভিনিং থেকে ক্লাস নেওয়া সম্ভব হয়নি। সো সেই ক্লাসগুলো আমাদেরকে কভার করতে হবে। সো এই আজকে যে ইন্ডিয়ান পলিটি 50 এমসিকিউ ক্লাসটা করাচ্ছি, এই ক্লাসটা কিন্তু ওই মঙ্গলবার ইভিনিংয়ে যে ক্লাসটা করানোর কথা ছিল, যে দুটো ক্লাস করানোর কথা ছিল, তো তার মধ্যে ইন্ডিয়ান পলিটির একটা, সো সেই ক্লাসটা কিন্তু এটা করাচ্ছি। আর আজকে রুটিন অনুযায়ীও কিন্তু আজকে এই ক্লাসটা রয়েছে। সো চেষ্টা করবো আজকে সেই ক্লাসটা আরেকবার করিয়ে দেওয়ার। তো দেখছি কতদূর কি কমপ্লিট করা যায় আজকে। আর হচ্ছে কালকে মানে গতকালের যে ক্লাসগুলো করানো হয়নি, দুটো ক্লাস তো ছিল, ওই দুটো ক্লাস ওই সেম রুটিন আবার আগামীকালও রয়েছে, তো তার সাথে মার্চ করে আমি করিয়ে দেবো একবারে। আর আজকে আমরা আজকের রুটিনের যে ক্লাসগুলো সেগুলো দেখবো, অ্যান্ড মঙ্গলবারের রুটিনেরগুলো দেখবো। চেষ্টা করবো যে সবগুলো একবারে করিয়ে দেওয়ার, আদারওয়াইজ একটা দুটো বাদ থেকে যেতে পারে, সেটা আবার অন্য দিন করিয়ে দেবো। তো চলো আজকে আমরা ক্লাস শুরু করি। তার আগে বলে রাখি, চ্যানেলে যদি নতুন থাকো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটা অবশ্যই অন করে রেখো, রেগুলার এরকম নিউ ভিডিওর আপডেটস পাওয়ার জন্য। তো দেখো, আমরা আজকে আমরা জানি কি যে ইন্ডিয়ান পলিটি যখন আমরা এই এমসিকিউ সলভ করি, এখানে আমরা 50টা করে এমসিকিউ সলভ করি, আর প্রত্যেকটাই প্রিভিয়াস ইয়ার্সে আসা কোশ্চেন। সো এটা নিয়ে তোমাদের টেনশনের কোনো কারণ নেই যে এই কোশ্চেনগুলো আসবে কি না। সো দেখো, ফার্স্ট কোশ্চেন, which provision of the constitution provides for the adjudication of disputes relating to waters of interstate rivers? interstate রিভার্সের ওয়াটার নিয়ে, ওয়াটার রিলেটেড যে ডিসপিউটগুলো মানে ঝামেলার যে সৃষ্টি হয় বিভিন্ন স্টেটের মধ্যে, সো সেইটা আর কি বলা হচ্ছে, সেটা কনস্টিটিউশনের কোন আর্টিকেলে এই জিনিসটা বলা আছে। বহুবার ডাব্লিউবিসিএস মেন্সে কোশ্চেনটা এসে গেছে, সো মনে রাখবে আর্টিকেল 262-তে কিন্তু বলা আছে যে এই মানে অ্যাডজুডিকেশন অফ ডিসপিউটস, ডিসপিউটস মানে তো জানো, তো ডিসপিউটস রিলেটিং টু ওয়াটার্স অফ ইন্টারস্টেট রিভার্স। ঠিক আছে, তাহলে এটা কত নাম্বার আর্টিকেল? আর্টিকেল 262। এবার নেক্সট কোশ্চেন দেখবো আমরা। এই কোশ্চেনটাও ইম্পর্টেন্ট, মানে এখানে সব কটাই অলরেডি ডাব্লিউবিসিএসে এসে গেছে, কোনোটা প্রিলিতে কোনোটা মেন্সে এরকম। এবার দেখো, আর্টিকেল 14 গ্যারান্টিজ ইকুয়ালিটি বিফোর ল অ্যান্ড ইকুয়াল প্রোটেকশন অফ লস। প্রথম কথা, এখান থেকে আমরা কি জানলাম, আর্টিকেল 14-এ কী বলা আছে? ইকুয়ালিটি বিফোর ল অ্যান্ড ইকুয়াল প্রোটেকশন অফ ল। এটা তো জেনে নিলাম। আর অনেক সময় জিজ্ঞেস করে যে এই মানে এই জিনিসগুলো বলে দেবে, ইকুয়ালিটি বিফোর ল কত নাম্বার আর্টিকেলে, বা ইকুয়াল প্রোটেকশন অফ ল কত নাম্বার আর্টিকেলে। সো আর্টিকেল 14। এইবার এইগুলো কাদের জন্য প্রযোজ্য সেটাও অনেক সময় কোশ্চেনে চলে আসে। সো এইটা জেনে রাখো যে অল পারসনস লিভিং উইদিন দ্য টেরিটরি অফ ইন্ডিয়া, মানে ইন্ডিয়ান টেরিটরির মধ্যে যারাই আর কি মানে বসবাস করছে, সেই সমস্ত পার্সনের ক্ষেত্রে এই আর্টিকেল 14 কিন্তু প্রযোজ্য, ইকুয়ালিটি বিফোর ল অ্যান্ড ইকুয়াল প্রোটেকশন অফ ল। ঠিক আছে, এবার নেক্সট কোশ্চেন দেখবো আমরা। which of the following provisions in part 3 of the constitution automatically becomes suspended on proclamation of emergency? এমার্জেন্সি যখন ডিক্লেয়ার করা হয় তো তখন অটোমেটিক্যালি সাসপেন্ড হয়ে যায় পার্ট 3 এর কোন আর্টিকেলটা? সো অ্যান্সার কী হয়ে যাবে? আর্টিকেল 19। সো এটা ভালো করে মনে রাখবে, আর্টিকেল 19 কিন্তু অটোমেটিক্যালি সাসপেন্ড হয়ে যায় অন প্রোক্লামেশন অফ এমার্জেন্সি। সো কোশ্চেন মানে এখানে প্রত্যেকটা কোশ্চেন ভীষণ ইম্পর্টেন্ট, শুধু ডাব্লিউবিসিএস এর জন্য বলছি না, বাদ বাকি জব এক্সামেও এই কোশ্চেনগুলো বহুবার মানে এক্সামে রিপিট হওয়া কোশ্চেন, এগুলো মানে স্কিপ করার তোমাদের কোনো প্লেস নেই এখানে। Next question, which provision of the constitution gives the governor of a state power to grant pardon in certain cases? স্টেটের গভর্নরের ক্ষেত্রে এই মানে কোন কনস্টিটিউশনের কোন আর্টিকেলটা এই পাওয়ারটা দেয় যে টু গ্র্যান্ট পার্ডন ইন সার্টেন কেসেস? শুধু এইটা মনে রাখো যে গ্র্যান্ট পার্ডন, এবং সেটা কার ক্ষেত্রে? গভর্নরের ক্ষেত্রে। অ্যান্সার কী হয়ে যাবে? 161। এবার আমরা নেক্সট কোশ্চেন দেখবো। The farmers of the constitution borrowed the concept, the framers of the constitution borrowed the concept of directive principles from এই যে ডিপিএসপির কথা বলা হচ্ছে। সো এই মানে কনস্টিটিউশন যারা ফ্রেম করেছিলেন, তো তারা এই ডিপিএসপির কনসেপ্টটা কোথা থেকে বড় করা হয়েছিল, কোন দেশের কনস্টিটিউশন থেকে? অ্যান্সার কী হয়ে যাবে? কনস্টিটিউশন অফ আয়ারল্যান্ড। সো এটা অনেক সময় অপশান এরকম থাকে যে আইরিশ কনস্টিটিউশন, সো এটা নিয়ে কনফিউজ হওয়ার কোনো কারণ নেই। আয়ারল্যান্ডের কনস্টিটিউশনকে ওটাও বলা হয় আইরিশ কনস্টিটিউশন, সো ভালো করে খেয়াল রাখবে। এবার নেক্সট কোশ্চেন দেখবো আমরা। এক মিনিট দাঁড়াও, এখানে
নেক্সট কোশ্চেন হচ্ছে, আ সিটিজেন অফ ইন্ডিয়া হু হোল্ডস এনি অফিস অফ প্রফিট or trust under the state can't accept any title from any foreign state without the consent of the কার পারমিশন বা অনুমতি ছাড়া হচ্ছে এই নিতে পারবে না, কোনো ফরেন স্টেট থেকে কোনো টাইটেল অ্যাকসেপ্ট করতে পারবে না। অ্যান্সার কী হয়ে যাবে? প্রেসিডেন্টের পারমিশন নিতে হবে তাকে। নেক্সট কোশ্চেন দেখবো আমরা, এনি চার্জ ফর ইমপিচমেন্ট অফ দ্য প্রেসিডেন্ট মে বি প্রেফার্ড। এই যে মানে প্রেসিডেন্টের ইমপিচমেন্টের ক্ষেত্রে কোনো চার্জ, এটা হচ্ছে কোন এতে ফার্স্ট আর কি তোলা যেতে পারে ইমপিচমেন্টের চার্জ? তো সেটা কী হয়ে যাবে অ্যান্সার? ইন আইদার হাউস অফ দ্য পার্লামেন্ট, লোকসভাতেও তুলতে পারো সর্বপ্রথম, রাজ্যসভাতেও তোলা যেতে পারে। সো এটা নিয়ে কোনো ইস্যু নেই যে মানে কিছু কিছু জিনিস হয় স্পেশালি একটা নির্দিষ্ট সভাতে তুলতে হবে, মানে যে কোনো একটা হাউস, বাট এখানে কিন্তু আইদার হাউস অফ দ্য পার্লামেন্ট। এবার নেক্সট কোশ্চেন দেখবো, দ্য টেনিওর অফ গ্রাম পঞ্চায়েত অ্যান্ড নগরপালিকা শ্যাল বি ফর। গ্রাম পঞ্চায়েত এবং নগরপালিকার টেনিওর মানে কার্যকাল, তো সেটা কত বছর? কী হয়ে যাবে অ্যান্সার? 5 years আনলেস ডিজলভড ইয়ারলার। তার আগেও ভেঙে যেতে পারে, বাট 5 ইয়ার্সটা আর কি ন্যাচারালি ধরা হয়। সো এটা ভালো করে খেয়াল রাখবে। নেক্সট কোশ্চেন দেখবো আমরা, দ্য পাওয়ার টু ইনক্রিজ দ্য নাম্বার অফ জাজেস ইন দ্য সুপ্রিম কোর্ট অফ ইন্ডিয়া ইজ ভেস্টেড ইন। ইন্ডিয়ার যে সুপ্রিম কোর্ট, এই সুপ্রিম কোর্টের জাজ সংখ্যা বৃদ্ধি করার পাওয়ারটা এটা কাদের উপর দেওয়া রয়েছে? কনস্টিটিউশন অনুযায়ী কাদেরকে দেওয়া হয়েছে? তো এর অ্যান্সার কী হয়ে যাবে? দ্য পার্লামেন্ট। পার্লামেন্টের কিন্তু এই পাওয়ারটা আছে টু ইনক্রিজ দ্য নাম্বার অফ জাজেস ইন দ্য সুপ্রিম কোর্ট অফ ইন্ডিয়া। সো অনেকের এইটা মানে কনফিউশনে ভুগতে পারো তোমরা যে প্রেসিডেন্ট মানে জেনারেলি বেশিরভাগ জিনিস মানে মেন পাওয়ারগুলো প্রেসিডেন্টের ক্ষেত্রে পড়ে তোমাদের অনেক সময় মনে হয় কি যে এই সুপ্রিম কোর্টের জাজ সংখ্যা বাড়ানো এটাও প্রেসিডেন্ট, অ্যাকচুয়ালি না। সুপ্রিম কোর্টের জাজ সংখ্যা যদি বৃদ্ধি করতে হয় তো সেটার পাওয়ারটা রয়েছে কিন্তু পার্লামেন্টের কাছে, মেন পাওয়ারটা। এবার নেক্সট কোশ্চেন দেখো, দ্য স্যালারি অ্যান্ড অ্যালাওয়েন্সেস অফ দ্য গভর্নর আর চার্জ টু। এই যে স্টেট গভর্নরদের স্যালারি বা অ্যালাওয়েন্সগুলো এগুলো চার্জ করা হয় কোন ফান্ড থেকে? ভালো করে কোশ্চেনটা ফলো করো, তার কজ দেখো এখানে এমসিকিউর যে অপশানগুলো দেওয়া রয়েছে, ফার্স্টে কী দেওয়া রয়েছে? আমি এই কারণেই বলছি যাতে তোমরা কনফিউজ না হও। ফার্স্টে কী বলা? কনসলিডেটেড ফান্ড অফ ইন্ডিয়া, তারপরে কন্টিনজেন্সি ফান্ড অফ ইন্ডিয়া, দেন কনসলিডেটেড ফান্ড অফ দ্য স্টেট। এবার দেখো তোমরা জানো যে কনসলিডেটেড মানে এই টাইপসের ক্ষেত্রে তাদের স্যালারি বা অ্যালাওয়েন্স চার্জ করা হয় কনসলিডেটেড ফান্ড, শুধু এইটুকু জানো। এইবার তোমরা ভালো করে ফলো করো, এখানে কিন্তু অফ ইন্ডিয়া অ্যান্ড অফ দ্য স্টেট দুটো কথা আলাদাভাবে বলা রয়েছে। সো এখানে কী হয়ে যাবে? গভর্নর কোথাকার? গভর্নর স্টেটের হয়, তাহলে কনসলিডেটেড ফান্ড অফ দ্য স্টেট হয়ে যাবে, তাই তো? দেখো এখানে আবার কনফিউজ করার জন্য আরও একটা জিনিস বলেছে যে এ অ্যান্ড সি ইন ইকুয়াল প্রপোর্শন। সো এ অ্যান্ড সি দুটোই কনসলিডেটেড ফান্ড, সো কনফিউজ হওয়ার বিশাল জায়গা। বাট এখানে কিন্তু এর অ্যান্সার কী হয়ে যাবে? কনসলিডেটেড ফান্ড অফ দ্য স্টেট। মনে রাখবে গভর্নর যেহেতু, তাহলে স্টেটের কনসলিডেটেড ফান্ড থেকে চার্জ করা হবে। এবার দেখো আমরা নেক্সট কোশ্চেন দেখব, দ্য ন্যাশনাল গ্রিন ট্রিবিউনাল ওয়াজ এস্টাবলিশড ইন ইন্ডিয়া ইন। এই যে ন্যাশনাল গ্রিন ট্রিবিউনাল এটা এস্টাবলিশ হয়েছিল ভারতে কত সালে? 2010 সালে। কোশ্চেন ইম্পর্টেন্ট, খেয়াল রাখবে। নেক্সট কোশ্চেন, এক্সিকিউটিভ পাওয়ার অফ দ্য স্টেট ইজ বেসড আউট অফ দ্য গভর্নর বাই হুইচ আর্টিকেল অফ দ্য ইন্ডিয়ান কনস্টিটিউশন। এই যে স্টেটের গভর্নরের ক্ষেত্রে যে এক্সিকিউটিভ পাওয়ারটা থাকে, প্রেসিডেন্টেরও যেরকম থাকে ঠিক সেরকমও স্টেটের গভর্নরের ক্ষেত্রেও থাকে। সো এইটা কোন আর্টিকেলে বলা আছে? 154 নাম্বার আর্টিকেলে কিন্তু এই কথাটা বলা আছে যে স্টেটের গভর্নরের এক্সিকিউটিভ পাওয়ারের কথাটা। এবার নেক্সট কোশ্চেন দেখব। আচ্ছা, তার আগে তোমাদেরকে বলে রাখি একটা কথা, যে আমাদের তো 6 তারিখ পর্যন্ত আমি বলেছিলাম যে অফার ছিল চ্যানেলে, যে যারা মক টেস্ট পারচেস করতে ইন্টারেস্টেড WBCS প্রিলিমিনারি 2021-এর জন্য তারা 100 রুপিসে পেয়ে যাবে, অ্যান্ড দেন হচ্ছে 7 তারিখ থেকে ওটা 130 রুপিস হয়ে যাবে। সো এখন যারা তোমরা মক টেস্ট কিনতে ইন্টারেস্টেড, হয়তো সেই সময় তোমরা জানতে পারোনি, সো এখন যারা মক টেস্ট কিনতে ইন্টারেস্টেড তারা কিন্তু 130 রুপিসে পারচেস করতে পারবে। অ্যান্ড পুরো ডেসক্রিপশানের সমস্ত ডিটেলস দেওয়া রয়েছে কীভাবে পারচেস করবে। ইউপিআই আইডির মাধ্যমে যারা পারচেস করতে পারবে তারা অবশ্যই ওটার মাধ্যমেই করো, আদারওয়াইজ যারা ইউপিআই আইডির মাধ্যমে করবে না তারা কিন্তু লিঙ্কে ক্লিক করে ওখান থেকে পারচেস করতে পারো। সো আরেকবার বলে দিলাম যে এখন কিন্তু ওটা 130 রুপিস হয়ে গেছে। সো যারা পারচেস করতে ইন্টারেস্টেড অবশ্যই পারচেস করে নিও। টোটাল 10টা ফুল লেন্থ মক টেস্ট বলে দিলাম, আর ডিটেলস তো তোমরা লিঙ্কে ক্লিক করলেও পেয়ে যাবে, আর ভিডিও ডেসক্রিপশান এমনিও লেখাও আছে। তো চলো নেক্সট দেখবো আমরা, দ্য স্পিকার অফ দ্য লোকসভা
লোকসভার স্পিকার, এটা হচ্ছে মানে কোন ক্ষেত্রে ভোট দিতে পারে লোকসভায়, সেটা কী হয়ে যাবে, ভোটস অনলি ইন কেস অফ টাই, যদি টাই হয়ে যায় মানে দুপক্ষ যদি সমান, টাই মানে তো জানো, সো ইন কেস অফ টাই সে ভোট দিতে পারে, আদারওয়াইজ কিন্তু কোনো ক্ষেত্রে তার ভোট দেওয়ার অধিকার নেই, সেটা ভালো করে খেয়াল রাখবে। নেক্সট কোশ্চেন দেখো, দ্য লিডার অফ দ্য অপোজিশন ইন দ্য লোকসভা এনজয়স দ্য, এই দেখো কোশ্চেনটা কিন্তু ভীষণ একটা ইম্পর্টেন্ট কোশ্চেন, যে লোকসভায় যে অপোজিশন লিডার থাকে, মানে অপোজিশন যে পার্টি দেশে ক্ষমতায় আছে এছাড়া মানে যে অপোজিশন পার্টি তার যে লিডার থাকে, তার হচ্ছে সেই লিডার কোন র্যাঙ্কটাকে মানে কোন র্যাঙ্কে থাকে, সেই লিডার হয়ে যাচ্ছে কি সেন্ট্রাল মিনিস্টার। তো ভালো করে খেয়াল রাখবে এটা, লিডার অফ দ্য অপোজিশন ইন দ্য লোকসভা এনজয়স দ্য র্যাঙ্ক অফ আ সেন্ট্রাল মিনিস্টার। এবার নেক্সট কোশ্চেন দেখবো আমরা, which of the following was not included when writing of the Constitution of India was completed on 29th November 1949? কোশ্চেনটা কী বলতে চেয়েছে ফার্স্ট আমাদের সেটা জানতে হবে। 29শে নভেম্বর 1949-এ যদি কনস্টিটিউশন অফ ইন্ডিয়া যেটা মানে শেষ হয়েছিল, তো সে সময় কনস্টিটিউশনে কোন জিনিসটা এর মধ্যে অ্যাড করা ছিল না, তো মানে পরে অ্যাড করা হয়েছে। দেখো অপশানে কী কী বলেছে, ফান্ডামেন্টাল রাইটস, ফান্ডামেন্টাল ডিউটিস, প্রেসিডেন্টস রুল, এমার্জেন্সি। ফান্ডামেন্টাল ডিউটিসটা আমরা কি জানি, এটা হচ্ছে পরে গিয়ে অ্যাড করেছে, এবং তোমাদেরকে কমেন্ট সেকশনে এটা কমেন্ট করে জানাও, তোমরা বহুবার পড়িয়েছি, তো তোমরা এবার জানাবে যে ফান্ডামেন্টাল ডিউটিসটা কততম অ্যামেন্ডমেন্টের মাধ্যমে এবং কোন বছর মানে কোন সালে এটাকে কনস্টিটিউশনে অ্যাড করা হয়েছে। সো আর এখন বর্তমানে কটা ফান্ডামেন্টাল ডিউটিস রয়েছে, সো এই তিনটে কোশ্চেনের অ্যান্সার ভিডিওর কমেন্ট সেকশনে অবশ্যই জানাবে, বিকজ বহু পড়িয়েছি এই জিনিসগুলো, সো তোমাদের এখন পারা উচিত, ওই জন্য আমি এখানে আর বলে দিলাম না। এবার নেক্সট কোশ্চেন দেখো, আর্টিকেল 24 অফ দ্য ইন্ডিয়ান কনস্টিটিউশন প্রহিবিটস এমপ্লয়মেন্ট অফ চিলড্রেন ইন এনি ফ্যাক্টরি বিলো দ্য এজ অফ, এই যে কনস্টিটিউশনে আর্টিকেল 24-এ যে বলা আছে যে কোনো চিলড্রেনকে এমপ্লয়েড করতে পারবে না, মানে কি বলে মানে একটা নির্দিষ্ট বয়সের নিচে কোনো চিলড্রেনকে কোনো ফ্যাক্টরিতে কাজ করানো যাবে না, সেটা বেআইনি। সো এইটা কী হয়ে যাবে যে বিলো দ্য এজ অফ, কত বছর বয়সের নিচে এটাকে ধরা হচ্ছে 14 বছরের নিচে কোনো চিলড্রেনকে এমপ্লয়মেন্ট করা যাবে না, এবং সেটা কোন আর্টিকেলে বলা আছে, আর্টিকেল 24। দেখো কনস্টিটিউশনে কিছু কিছু আর্টিকেল আছে যে সেই সব আর্টিকেলে যে বয়সটা মেনশন, সেই বয়সগুলো ভালো করে জানবে, মানে এই চিলড্রেনদের ক্ষেত্রে আমি কথাটা বলছি। সো মানে কিছু কিছু ক্ষেত্রে আলাদা আলাদাভাবে বলা আছে, যেরকম 24, তারপর 45 নম্বর আর্টিকেলে বলা আছে। তো এইগুলো ভালো করে কোনটায় কী বলা আছে, তারপর যে ওই 86তম কনস্টিটিউশনাল অ্যামেন্ডমেন্ট, সো এইগুলো ভালো করে জিনিসগুলো দেখে রাখবে। এবার দেখো, ইন হুইচ ইয়ার, এক মিনিট, ইন হুইচ ইয়ার ওয়াজ পাসড দ্য কংগ্রেস রেজলিউশন অন ফান্ডামেন্টাল রাইটস অ্যান্ড ন্যাশনাল ইকোনমিক পলিসি? কোন বছরে কংগ্রেস রেজলিউশন পাস করে কিসের ওপরে, ফান্ডামেন্টাল রাইটসের উপর অ্যান্ড ন্যাশনাল ইকোনমিক পলিসির উপর? সেটা মনে রাখবে 1931 সাল। তো এই ফান্ডামেন্টাল রাইটসের উপর কংগ্রেস রেজলিউশন পাস করে যে 1931 সাল, এটা কোন অধিবেশনে এবং এই অধিবেশনের যে প্রেসিডেন্ট কে ছিলেন? সো এইগুলো তোমরা বলবে কোন অধিবেশন, আমি তো বলেই দিচ্ছি করাচি অধিবেশন, আর প্রেসিডেন্ট বা চেয়ারম্যান কে ছিলেন, সো সেইটা তোমরা কমেন্ট সেকশনে জানাবে। নেক্সট কোশ্চেন দেখো, ইন হুইচ ইয়ার ওয়াজ দ্য পার্ট অন ফান্ডামেন্টাল ডিউটিস ইনক্লুডেড ইন দ্য কনস্টিটিউশন বাই দ্য ইন্ডিয়ান পার্লামেন্ট? এই যে ফান্ডামেন্টাল ডিউটিস, দেখো এই কোশ্চেনটা এখানে দেওয়াই হয়ে গেছে, তো এই কোশ্চেনটা তাহলে বাদ দিয়ে বাকি যে কোশ্চেনগুলো আমি বলতে বললাম সেইগুলো বলবে, যে কততম অ্যামেন্ডমেন্টের মাধ্যমে অ্যান্ড আর যা যা বললাম সেইগুলো বলবে। তো যাই হোক, ফান্ডামেন্টাল ডিউটিসকে কনস্টিটিউশনে অ্যাড করে কত মানে কোন বছর, 1976 সাল। ঠিক আছে, এবার নেক্সট দেখবো আমরা, হুইচ ওয়ান অফ দ্য ফলোয়িং ইজ নট আ ফান্ডামেন্টাল রাইটস? এইবার তোমরা তো খুঁজতে শুরু করে দেবে যে কোথায় রয়েছে রাইট টু প্রপার্টি। অ্যাকচুয়ালি মানে পিএসসি অপশানে জেনারেলি এইটাই দিয়ে দেয় যে যেটা আর কি ফান্ডামেন্টাল রাইটস না, তাতে ওই অপশানে অ্যান্সারটা এটাই থাকে জেনারেলি, রাইট টু প্রপার্টি। বাট এর মানে এই না যে সবসময় অপশানে ওটাই থাকবে, একটু ডিফারেন্টও কিছু দিয়ে দিতে পারে, যেরকম এখানে দিয়েছে।
এখানে কি দিয়েছে, দ্য রাইটস টু স্ট্রাইক করার রাইট নিশ্চয়ই দেবে না কনস্টিটিউশন, সো সেই জন্য এটা ফান্ডামেন্টাল রাইটসের মধ্যে পড়ে না। বাদ বাকি তাহলে এখানে কী কী পড়ে দেখে নিলাম, রাইটস টু ইকুয়ালিটি, রাইটস টু ফ্রিডম অফ রিলিজিয়ান, রাইট এগেনস্ট এক্সপ্লয়টেশন। সো এগুলো ভালো করে খেয়াল রাখবে, যেগুলো মানে ফান্ডামেন্টাল রাইটসের মধ্যে পড়ে, তাহলে তোমরা বাকিটা তো নিজেরাই পেরে যাবে যে এটা ছিল না ফান্ডামেন্টাল রাইটসে। এবার দেখো, উইচ পার্ট অফ দ্য কনস্টিটিউশন ডিরেক্টস দ্য স্টেট টু এস্টাবলিশ পঞ্চায়েতি রাজ ইনস্টিটিউশন ইন দ্য কান্ট্রি। দেখো মানে কনস্টিটিউশনের মধ্যে কোন জিনিসটা আর কি এই স্টেটকে ডিরেক্ট করছে পঞ্চায়েতি রাজ ইনস্টিটিউশন এস্টাবলিশ করার জন্য দেশে। এইবার এইটা কত নাম্বার আর্টিকেলে বলা আছে, যদি এটা পড়ে ভিলেজ পঞ্চায়েত কত নাম্বার আর্টিকেল এস্টাবলিশমেন্টের কথা বলা আছে, 40 নাম্বার আর্টিকেল। ঠিক আছে, আমরা দেখো মেন যে জিনিসটা তোমরা সবাই জানো, আমরা সেখান থেকে ব্যাক করে করে আসছি। আর্টিকেল 40-তে এই কথাটা বলা আছে পঞ্চায়েতি রাজ, ভিলেজ পঞ্চায়েত। সো এবার এই ভিলেজ পঞ্চায়েত যদি আর্টিকেল 40-তে বলা থাকে, আর্টিকেল 40 কনস্টিটিউশনে কোন জিনিসটাকে ফান্ডামেন্টাল রাইটস নাকি ডিউটিস না ডিপিএসপির মধ্যে বলা আছে, ডিপিএসপির মধ্যে বলা আছে, তাহলে এখানে আমরা সেখান থেকে এই অ্যান্সারটা লিখে দিতে পারি যে দ্য ডিরেক্টিভ প্রিন্সিপালস অফ স্টেট পলিসি। আশা করি এখানে কোনো কারোর ডাউট নেই, ডাউট তো থাকার কথা না। কেন আমি এটা ডিপিএসপি বলছি, কজ এটা আর্টিকেল 40-তে বলা আছে। আর্টিকেল 40 কিসের মধ্যে পড়ে, এটা ডিপিএসপির মধ্যেই পড়ে। নেক্সট কোশ্চেন দেখবো, দ্য প্রিয়াম্বল টু দ্য দ্য প্রিয়াম্বল টু দ্য কনস্টিটিউশন ডিক্লেয়ার্স ইন্ডিয়া অ্যাজ, এই যে কনস্টিটিউশনের প্রিয়াম্বল বা প্রস্তাবনা, এটা কি ডিক্লেয়ার করে ভারতকে কি হিসেবে, আর সভারেন, সোশ্যালিস্ট, সিকিউলার, ডেমোক্রেটিক অ্যান্ড রিপাবলিক। সো ভারতকে কিন্তু এই জিনিস ওয়ার্ডগুলোর মাধ্যমে ভারতকে কিন্তু ডেসক্রাইব করছে। এবার নেক্সট কোশ্চেন দেখবো আমরা। নেক্সট হচ্ছে, দ্য ইউনিয়ন বাজেট ইজ লেড বিফোর দ্য 2 হাউসেস অফ পার্লামেন্ট ইন অ্যাকর্ডেন্স উইথ আর্টিকেল নাম্বার ড্যাশ অফ ইন্ডিয়ান কনস্টিটিউশন। এই যে অত জিনিসগুলো তোমরা তো দেখেই নিচ্ছ। দেন হচ্ছে ইউনিয়ন বাজেট সম্পর্কে যে বলা হচ্ছে, দেখো প্রথম কথা, আমাদের কনস্টিটিউশনে কোথাও বাজেট কথাটা বলা নেই, ওখানে কিন্তু এইটাকে অন্য একটা কথায় বলা হচ্ছে অ্যানুয়াল ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট। সো এই জিনিসটা বলা আছে, ওখানে কিন্তু বাজেট কথা বলেনি। সো প্রথম কথা এটা তো খেয়াল রাখবে, এবং কত নাম্বার আর্টিকেলে সেটা বলা আছে, 112 নাম্বার আর্টিকেলে। সো এটা ভালো করে খেয়াল রাখবে যে বাজেট কত নাম্বার আর্টিকেলে, বাজেট মিনস অ্যানুয়াল ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট। এবার দেখো নেক্সট, ফ্রম দ্য পয়েন্ট অফ ভিউ অফ ডিগনিটি দ্য স্পিকার অফ দ্য লোকসভা ইজ ইকুইভ্যালেন্ট টু, ডিগনিটির পয়েন্ট অফ ভিউ থেকে যদি দেখো, তাহলে লোকসভার যে স্পিকার তিনি কার সাথে সমতুল্য, অ্যান্সার কী হয়ে যাবে, সুপ্রিম কোর্টের চিফ জাস্টিসের সাথে। মানে এদের পুরো সেম টাইপসের পাওয়ার, চিফ জাস্টিসের যে যতটা পাওয়ার ঠিক সেরকমই হচ্ছে লোকসভার স্পিকারের ক্ষেত্রেও। সো এটা ভালো করে খেয়াল রাখবে। এবার দেখো নেক্সট কোশ্চেন, ডিস্ট্রিক্ট জাজ ইন আ স্টেট আর অ্যাপয়েন্টেড বাই দ্য, স্টেটের ডিস্ট্রিক্ট জাজ কে অ্যাপয়েন্ট করে, গভর্নর। এটাকে প্রেসিডেন্ট করে দিও না, কজ স্টেটের ডিস্ট্রিক্ট জাজ, তাহলে এটা কী হয়ে যাবে, গভর্নর। নেক্সট কোশ্চেন, গাইস এক্সট্রিমলি সরি, এখানে দুটো কোশ্চেন আমি টাইপ করা হয়নি। অ্যাকচুয়ালি তোমাদের স্যার এখন কয়েকদিন টাইপ করতে পারছে না, স্যারের ডিভাইস প্রবলেম হয়ে গেছে, সো সেই জন্য আমি করছিলাম, বাট এই দুটো মিস হয়ে গেছে, সরি। নেক্সট কোশ্চেন দেখো, দ্য প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া ইজ ইলেক্টেড বাই, দ্য প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া ইজ ইলেক্টেড কে করছে, অ্যান্সার কী হয়ে যাবে, ইলেক্টেড এমএলএস অ্যান্ড এমপিস, এরাই কিন্তু প্রেসিডেন্টকে ইলেক্ট করছে। সো এটা ভালো করে খেয়াল রাখবে, এই কোশ্চেনটা কিন্তু অনেকবার রিপিট হয়েছে। নেক্সট কোশ্চেন, দ্য ফান্ডামেন্টাল অবজেক্ট অফ পঞ্চায়েতি রাজ সিস্টেম ইজ টু এনশিওর উইচ অ্যামাং দ্য ফলোয়িং, যে ফান্ডামেন্টাল অবজেক্ট অফ পঞ্চায়েতি রাজ সিস্টেম ইজ টু এনশিওর উইচ অফ দ্য ফলোয়িং, এটা কী হয়ে যাবে, এই কোশ্চেনটা কিন্তু মোস্ট প্রবলি WBCS প্রিলিমস 2019-এ কোশ্চেনটা এসেছিল, যে পঞ্চায়েতি রাজের যে ব্যাপারটা, এটা কি এনশিওর করার জন্য এই জিনিসটাকে ফার্স্ট আর কি এস্টাবলিশ করা হয়েছে, অ্যান্সার কী হয়ে যাবে, ডেমোক্রেটিক ডিসেন্ট্রালাইজেশন। এটাই ছিল কিন্তু এর অবজেক্ট। পঞ্চায়েতি রাজ তো আর এমনি এটাকে এস্টাবলিশ করা হয়নি, তো এই পঞ্চায়েতি রাজ সিস্টেমটাকে আনার পেছনে এটাই রিজন ছিল, এর মেন উদ্দেশ্য ছিল ডেমোক্রেটিক ডিসেন্ট্রালাইজেশন। টার্মটা ভালো করে খেয়াল রাখবে, কজ কোশ্চেনটা ইম্পর্ট্যান্ট। নেক্সট কোশ্চেন, what is the number of members in the public accounts committee from the লোকসভার পাবলিক অ্যাকাউন্টস কমিটিতে কজন মেম্বার, অ্যান্সার কী হয়ে যাবে, 15 জন। নেক্সট কোশ্চেন দেখো,
ন্যাশনাল ক্যাপিটাল টেরিটরি অফ দিল্লি, দিল্লিকে ন্যাশনাল ক্যাপিটাল টেরিটরি হিসেবে কনস্টিটিউট করে কত নাম্বার অ্যামেন্ডমেন্টের মাধ্যমে? কোশ্চেনটা ভীষণ ইম্পর্টেন্ট, কজ আমরা দেখো বেশিরভাগ কিন্তু এই 42nd আর 44th অ্যামেন্ডমেন্টের কথাই বেশিরভাগ পড়া হয়, বাট এইগুলো আমাদের দেখে রাখতে হবে। যেরকম 69th অ্যামেন্ডমেন্টের মাধ্যমে, মানে 69তম অ্যামেন্ডমেন্টের মাধ্যমে কিন্তু দিল্লিকে ন্যাশনাল ক্যাপিটাল টেরিটরি হিসেবে কনস্টিটিউট করা হয়। এবার দেখো নেক্সট কোশ্চেন দেখবো আমরা, হু নমিনেটস দ্য চেয়ারম্যান অফ দ্য পাবলিক অ্যাকাউন্টস কমিটি অফ দ্য পার্লামেন্ট? কে নমিনেট করে পাবলিক অ্যাকাউন্টস কমিটির চেয়ারম্যানকে? লোকসভার স্পিকার। নেক্সট দেখবো, দ্য রাইট টু প্রপার্টি ওয়াজ ড্রপড ফ্রম দ্য লিস্ট অফ, দেখো আমি একটু আগেই বলছিলাম যে ফান্ডামেন্টাল রাইটসের মধ্যে তো এখন রাইট টু প্রপার্টি পড়ে না, আর পিএসসি জেনারেলি অপশানে ওইটা দিয়ে দেয়। সো এবার আমাদের জানতে হবে যে রাইট টু প্রপার্টি এটা কিন্তু আগে ফান্ডামেন্টাল রাইটসের মধ্যেই পড়তো, কিন্তু এটাকে কিন্তু ড্রপ করে দেওয়া হয় ফান্ডামেন্টাল রাইটসের লিস্ট থেকে, মানে বের করে দেওয়া হয়। সো সেটা কত নাম্বার অ্যামেন্ডমেন্টের মাধ্যমে? 44তম অ্যামেন্ডমেন্টের মাধ্যমে। আর এই 44তম অ্যামেন্ডমেন্ট কোন বছর হয়েছিল? এটা হয়েছিল 1978 সাল। সো এই সালগুলো ভালো করে খেয়াল রাখবে। 42তমটা হয়েছিল তোমার 1976 সাল, আর 44তম হয়েছিল 1978 সাল। নেক্সট কোশ্চেন, ফর দ্য ফার্স্ট টাইম, কোশ্চেনটা দেখো ভালো করে দেখে নাও, ফর দ্য ফার্স্ট টাইম হুইচ কনস্টিটিউশনাল অ্যামেন্ডমেন্ট মেড ইট ক্লিয়ার দ্যাট স্টেট ইন ক্লসেস A to E of Article 3 of the Constitution includes Union Territories? মানে এখানে বলতে চাইছি যে এই যে আর্টিকেল কনস্টিটিউশনের মধ্যে যে আর্টিকেল 3-তে ক্লসেস এ থেকে ইতে যে স্টেট কথাটা ইউজ করা হয়েছে, স্টেট মানে কোন কনস্টিটিউশনাল অ্যামেন্ডমেন্ট প্রথমবারের জন্য এটাকে পুরো মানে ক্লিয়ার করে দেয় ব্যাপারটাকে, যে আর্টিকেল 3-তে যে ক্লস এ থেকে ই পর্যন্ত স্টেট টার্মটা ইউজ করা হয়েছে, মানে স্টেট কথাটা বলা হয়েছে, ওখানে স্টেটের মধ্যে কিন্তু ইউনিয়ন টেরিটরিজও ইনক্লুডেড। মনে করো না ওখানে স্টেট মানে শুধু আমরা এখন যেগুলোকে স্টেট রাজ্য হিসেবে বলি সেগুলো, ওখানে কিন্তু স্টেটের মধ্যে এই জিনিসগুলো ইনক্লুড করা হয়েছে ইউনিয়ন টেরিটরিজে। এবার সেটা কত নাম্বার অ্যামেন্ডমেন্টের মাধ্যমে? 18তম। সো এই কোশ্চেনটা তোমরা ম্যাক্সিমাম জানতে না, সো কোশ্চেনটা ভালো করে খেয়াল রাখবে, 18তম অ্যামেন্ডমেন্টের মাধ্যমে। এবার দেখব, অ্যাকর্ডিং টু 86th কনস্টিটিউশনাল অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট 2002, একটু আগেই বলছিলাম 86তম অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট আমাদের ভালো করে জানতে হবে। তো এই 86তম অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট কত সালে হয়েছিল সেটাও জেনে রাখতে হবে, 2002 সালে। এবং এর ক্ষেত্রে মানে স্টুডেন্টদের যে আর্লি চাইল্ডহুড কেয়ার অ্যান্ড এডুকেশন এই ব্যাপারটা করা হয়েছিল যে ফর অল চিলড্রেন, বাট এই অল চিলড্রেন মানে সবার জন্য না, মানে কত বছর বয়স পর্যন্ত? আনটিল দে কমপ্লিট এজ অফ 6 ইয়ার্স, যতক্ষণে মানে সে 6 ইয়ার্স কমপ্লিট করার আগে পর্যন্ত। সো এটা ভালো করে খেয়াল রাখবে। এবার নেক্সট কোশ্চেন দেখব, which of the following amendments added anti-defection provision in the constitution? কত নাম্বার অ্যামেন্ডমেন্টের মাধ্যমে? অ্যান্সার কী হয়ে যাবে? 52nd অ্যামেন্ডমেন্টের মাধ্যমে। তো এই অ্যামেন্ডমেন্টগুলো ভালো করে পড়ে রাখবে, কজ এখান থেকে কিন্তু প্রচুর কোশ্চেন আসে। দ্য টার্ম অফ দ্য মেম্বার্স অফ আ স্টেট পাবলিক সার্ভিস কমিশন ইজ অফ, এই যে আমরা যেরকম ইউপিএসসিটা দেখি, এবার আমাদের দেখা দরকার স্টেট পাবলিক সার্ভিস কমিশন, যেটাকে আমাদের স্টেটের যে পিএসসি বলা হয়। সো এখানে যে মেম্বার্সরা থাকে তাদের টার্ম কতদিন? তাদের কিন্তু টার্ম 6 বছর। নেক্সট কোশ্চেন, দ্য ইউপিএসসি মানে ইউনিয়ন পাবলিক সার্ভিস কমিশন হ্যাজ অ্যাডভাইসারি পাওয়ার ইন দ্য ফলোয়িং ম্যাটার্স? তাদের যেই মানে অ্যাডভাইজারি পাওয়ার যেটা থাকে সেটা কোন ম্যাটার্সের ক্ষেত্রে থাকে? সো এখানে কি হয়ে যাবে অ্যান্সার? বোথ অফ দ্য অ্যাবাভ। তাহলে এক আর দুইটা আমরা দেখে নিই। মেথডস অফ রিক্রুটমেন্ট টু সিভিল সার্ভিস, সিভিল সার্ভিসের যে রিক্রুটমেন্ট হয় সেইটার মেথডটাকে মানে সেটার উপর অ্যাডভাইসারি পাওয়ার রয়েছে। এবং ডিসিপ্লিনারি ম্যাটার্স অ্যাফেক্টিং আ পাবলিক সার্ভেন্ট, একটা পাবলিক সার্ভেন্টের একটা ডিসিপ্লিন থাকতে হবে, সো সেই ব্যাপারটাকেও মানে সেই ব্যাপারের ওপরেও কিন্তু অ্যাডভাইসারি পাওয়ার রয়েছে ইউপিএসসির। সো এটা ভালো করে খেয়াল রাখবে। এবার দেখো, ডকট্রিন অফ প্লেজার, কোশ্চেনটা আমি অনেকবার তোমাদের করিয়েছি, কোশ্চেনটা ইম্পর্টেন্ট। আই থিঙ্ক মানে প্রায় বলতে পারো ডাব্লিউবিসিএস এ মেন্সে প্রত্যেক বছর এই কোশ্চেনটা দেয়, মানে প্রায় বলতে পারো কোনো 1-2 বছর বাদ গেলেও, বাট প্রত্যেক বছর এই কোশ্চেনটা দেয়। সো এটার অ্যান্সার কী হয়ে যাবে? আর্টিকেল 310, 310 নাম্বার আর্টিকেলে কিন্তু ডকট্রিন অফ প্লেজার ইন্ট্রোডিউস করা হয়েছে। এবার নেক্সট কোশ্চেন দেখো, দ্য জুরিসডিকশন অফ দ্য সুপ্রিম কোর্ট মে বি এনলার্জড বাই, এই যে সুপ্রিম কোর্টের জুরিসডিকশন এটা এনলার্জ করা যেতে পারে কিসের মাধ্যমে? দ্য পার্লামেন্ট বাই ল মেকিংয়ের, পার্লামেন্টের মাধ্যমে ল মেকিংয়ের মাধ্যমে হচ্ছে সুপ্রিম কোর্টের জুরিসডিকশনটা এনলার্জ করা যেতে পারে। এবার দেখো
Next question, in the context of qualifications for contesting presidential elections in India, which of the following statements is incorrect? এই যে প্রেসিডেন্সিয়াল ইলেকশন যে হয়, তো মানে প্রেসিডেন্টের ইলেকশন লড়ার জন্য মানে যোগ্যতা কী কী থাকতে হবে, তো এর মধ্যে জিজ্ঞেস করছে কোনটা ইনকারেক্ট, মানে যা যা বলেছে তার মধ্যে কোনটা ইনকারেক্ট। তাহলে যেটা কারেক্ট সেগুলো আমরা দেখে নেব। ফার্স্টে আমরা কি দেখব, হি শুড বি আ সিটিজেন অফ ইন্ডিয়া। তাহলে প্রেসিডেন্ট হতে গেলে তাকে অবশ্যই ভারত, মানে লড়ছে মানে সে এইভাবেই যে প্রেসিডেন্ট হওয়ার জন্য লড়ছে, তাহলে তাকে অবশ্যই ইন্ডিয়ার সিটিজেন হতে হবে, রাইট? তাহলে এটা তো ট্রু। নেক্সট দেখব, হি শুড নট হোল্ড অফিস অফ প্রফিট। সে কোনো হোল্ড করতে পারবে না এমন কোনো অফিস অফ প্রফিট, সো এটাও ট্রু। নেক্সট দেখবো, হি শুড বি কোয়ালিফাইড টু বি ইলেক্টেড টু দ্য হাউস অফ দ্য পিপল। লোকসভায় ইলেক্টেড হওয়ার জন্য যে যোগ্যতা লাগে সেই যোগ্যতা তারও থাকতে হবে, সো এটাও ট্রু। তাহলে এই তিনটে তো ট্রু হয়ে গেল, তাহলে এমনিই বুঝতে পারছো যে 4 নাম্বারটা ফলস হবে। বাট 4 নাম্বার যদি ফলস হয় তাহলে আসল অ্যান্সারটা কী হবে সেটা আমাদের জানতে হবে। এখানে 4 নাম্বার কী বলেছে, হি শুড বি এজড 30। 30 বছর বয়সের মানে ক্রাইটেরিয়া না কিন্তু প্রেসিডেন্ট ইলেকশনে। বাট একজন প্রেসিডেন্ট হতে গেলে কত বছর বয়স লাগবে, মানে বয়স প্রয়োজন, সো সেইটা কিন্তু তোমরা কমেন্ট সেকশনে কমেন্ট করবে। আমি এই জিনিসটার উপর খুব ভালো করে তোমাদের থিওরি ক্লাসে বলে দিয়েছিলাম, সো এইটা কিন্তু তোমাদের হোমওয়ার্ক, এটাও। সো আগে যেগুলো বললাম ওগুলো হোমওয়ার্ক, এবং এটাও কিন্তু তোমরা কমেন্ট সেকশনে জানাবে। তোমরা দেখবে যত বেশি ভিডিওর কমেন্টে মানে অ্যান্সারগুলো আমাকে দেবে, তত বেশি জিনিসগুলো তোমাদের মনেও থাকবে, তোমরা অনেক বেশি এঙ্গেজিং হবে ভিডিওর সাথে। নেক্সট কোশ্চেন দেখো, the power of the president of India is to issue an ordinance। দেখো প্রেসিডেন্ট অফ ইন্ডিয়ার যে পাওয়ারটা রয়েছে অর্ডিন্যান্স ইস্যু করার, এই পাওয়ারটা কী ধরনের পাওয়ার অ্যাকচুয়ালি, এটা কিন্তু এক ধরনের লেজিসলেটিভ পাওয়ার। সো ভালো করে খেয়াল রাখবে যে কোনটা কোন ধরনের পাওয়ার। প্রেসিডেন্টের পাওয়ার নিয়ে স্পেশালি কোশ্চেন আসেই ভালো রকমই। এবার দেখো নেক্সট কোশ্চেন, প্রভিশনস রিলেটিং টু ইউপিএসসি অ্যান্ড স্টেট পাবলিক সার্ভিস কমিশনস আর কন্টেন্ট ইন, এই যে ইউপিএসসি এবং স্টেট পিএসসি এদের রিলেটেড যে বিভিন্ন প্রভিশন, এইগুলো হচ্ছে কত নাম্বার পার্ট এবং সেই পার্টের কত নাম্বার চ্যাপ্টার অ্যান্ড কত নাম্বার আর্টিকেলে বলা আছে। সো এগুলো আমাদের সব কটাই জানতে হবে। এগুলো পার্ট পার্ট ভেঙে ভেঙেও কোশ্চেন দেয়, আর এই কোশ্চেনটা তো একদম হুবহু ডাব্লিউবিসিএসে এসেছে, বাট এটা মনে নেই যে প্রিলিমসে এসেছে কি মেন্সে, বাট এসেছে ডাব্লিউবিসিএসে। সো এটা কী হয়ে যাবে, প্রথম কথা এই পিএসসি রিলেটেড বা ইউপিএসসি মানে দুটোই একসাথে নিয়ে, তো এই রিলেটেড কথা কোথায় বলা আছে, আর পার্ট 14। সো এটা ভালো করে খেয়াল রাখবে, এবং পার্ট 14-এর চ্যাপ্টার 2-তে বলা আছে কিন্তু চ্যাপ্টার 1-এ না। এবং আর্টিকেলস 315 থেকে 323, 315 থেকে 323 নম্বর আর্টিকেলে বলা আছে। সো পার্ট 14 চ্যাপ্টার 2 আর্টিকেলস 315 থেকে 323, ভালো করে খেয়াল রাখবে এটা, বিকজ এটা ভেঙে ভেঙে কোশ্চেনটা করতে পারে। নেক্সট কোশ্চেন দেখো, রাইট টু ফ্রিডম অফ রিলিজিয়ান কান্ট বি রেস্ট্রিক্টেড অন দ্য গ্রাউন্ড অফ, এই যে ফ্রিডম অফ রিলিজিয়ান এটার যে রাইটটা, এটা রেস্ট্রিক্ট করা যাবে না। তো সেটা কোন ক্ষেত্রে, সিকিউরিটি অফ স্টেটের ক্ষেত্রে কিন্তু এটাকে রেস্ট্রিক্ট করা যাবে না। নেক্সট কোশ্চেন দেখবো আমরা, দ্য ডিসপিউটস রিগার্ডিং দ্য ইলেকশন অফ প্রেসিডেন্ট অ্যান্ড ভাইস প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া আর ফাইলড অ্যান্ড সেটেলড ইন দ্য সুপ্রিম কোর্ট। সো প্রেসিডেন্ট ইলেকশন অ্যান্ড ভাইস প্রেসিডেন্ট ইলেকশনের যদি কোনো ডিসপিউটস হয়, সো সেটা ফাইল করবে এবং সেটাকে পুরো সেটেল করবে, সেই ব্যাপারটাকে দেখবে। সো সেটার অধিকার কার আছে, সুপ্রিম কোর্টের। নেক্সট কোশ্চেন, the members of UPSC can be removed from the office before the expiry of the term by the, এই যে ইউপিএসসির মেম্বাররা রয়েছে এদেরকে অফিস থেকে রিমুভ করা যেতে পারে তাদের টার্ম এক্সপায়ার হওয়ার আগেই। সো সেটা কার মাধ্যমে, প্রেসিডেন্ট অন রিকমেন্ডেশন অফ সুপ্রিম কোর্ট। সুপ্রিম কোর্টের রিকমেন্ডেশনে প্রেসিডেন্ট কিন্তু এদেরকে রিমুভ করতে পারে। সো ভালো করে খেয়াল রাখবে, এই প্রত্যেকটা কোশ্চেনই ইম্পর্টেন্ট, এক্সামে এসে গেছে। সো তোমরা স্কিপ একদমই করবে না, প্রয়োজন হয় নোট ডাউন করো, আদারওয়াইজ ভিডিও বারবার দেখে মনে রাখো। এবার দেখো এখানে নেক্সট কোশ্চেন দেখবো, অন রিসিপ্ট অফ আ কনস্টিটিউশনাল অ্যামেন্ডমেন্ট বিল পাসড বাই বোথ হাউসেস অফ পার্লামেন্ট দ্য প্রেসিডেন্ট শ্যাল গিভ হিজ অ্যাসেন্ট। সো এই কনস্টিটিউশনাল অ্যামেন্ডমেন্ট বিল বোথ হাউস যদি পাস করেও দেয়, তো প্রেসিডেন্টকে হচ্ছে অনুমতি দিতে হবে, মানে এটার আর কি পারমিশন দিতে হবে, অ্যাসেন্ট। সো শ্যাল গিভ হিজ অ্যাসেন্ট, সো এটা ভালো করে খেয়াল রাখবে। নেক্সট কোশ্চেন, হুইচ আর্টিকেল অফ দ্য কনস্টিটিউশন অফ ইন্ডিয়া গ্যারান্টিজ টু অল সিটিজেন্স দ্য ফ্রিডম অফ স্পিচ অ্যান্ড এক্সপ্রেশন। সো ফ্রিডম অফ স্পিচ অ্যান্ড এক্সপ্রেশন এটা কত নম্বর আর্টিকেলে বলা আছে, আর্টিকেল 19। এই কোশ্চেনটা কিন্তু বারবার তোমাদেরকে আমি পড়িয়েছি এর আগেও।
সো নেক্সট কোশ্চেন দেখো, হুইচ আর্টিকেল অফ দ্য কনস্টিটিউশন অফ ইন্ডিয়া গিভস আ ওয়ার্কিং ডেফিনেশন অফ দ্য ইন্ডিয়ান স্টেট। সো যদি বলে ইকুয়ালিটি বিফোর ল, তাহলে কী হয়ে যাবে আর্টিকেল 14। আর যদি বলে ওয়ার্কিং ডেফিনেশন অফ দ্য ইন্ডিয়ান স্টেট, তাহলে কী হয়ে যাবে আর্টিকেল 12। 12 নম্বর আর্টিকেলে কিন্তু ইন্ডিয়ান স্টেটের ওয়ার্কিং ডেফিনেশন বলা আছে। এবার নেক্সট কোশ্চেন দেখবো আমরা, which article of the constitution of India states that no religious instruction shall be provided in any educational institution wholly maintained out of state funds। স্টেট ফান্ডসের ওপর মেনটেন করা, মানে টোটালি আর কি স্টেটের টাকাতেই আর কি মেনটেন হচ্ছে যে এডুকেশনাল ইনস্টিটিউশনগুলো, সেখানে কোনো ধার্মিক মানে কোনো স্পেসিফিক কোনো ধার্মিক ইনস্ট্রাকশন সেখানে দেওয়া যাবে না। সেখানে যে যাতে খুশি মানে যে ধর্মের খুশি হতে পারে এবং সে সেই ধর্মের এতে সে যেমন এ করে সেটা তার পার্সোনাল ম্যাটার, সেখানে কোনো রিলিজিয়াস ইনস্ট্রাকশন দেওয়া হবে না। সো এর আর্টিকেল কত নম্বর আর্টিকেলে বলা আছে, আর্টিকেল 28। স্টেট ফান্ডস মিনস এটা হচ্ছে গভর্নমেন্টের ফান্ডসের কথা বলা হচ্ছে। সো এটা আর্টিকেল 28-এ বলা আছে। আজকে লাস্ট কোশ্চেন, লাস্ট আমরা কি দেখবো কোশ্চেনটা, which article of the Constitution of India states that no citizen shall be denied admission into any educational institution। দেখো আমি তোমরা দেখে নাও, পুরো কোশ্চেন পড়তে তো প্রচুর টাইম লাগছে। তো বলা আছে মেনলি যে কনস্টিটিউশনের কোন আর্টিকেলটা এই জিনিসটা বলা আছে যে কোনো সিটিজেনই কোনো এডুকেশনাল ইনস্টিটিউশনে ভর্তি হতে গেলে তাকে মানে এটা স্পেশালি বলা হচ্ছে যে কোন ক্ষেত্রে, সব ইনস্টিটিউশনের ক্ষেত্রে না, যেটা এর আগে বললাম যে স্টেট ফান্ডসের এতে যে মেনটেন হচ্ছে যে সমস্ত ইনস্টিটিউশন তাদের ক্ষেত্রে বলা হচ্ছে। সো সেখানে কোনো সিটিজেনকে ডিনাই করা হবে না অ্যাডমিশন দিতে, যে সে এই ধর্মের না বা সে এই কাস্টের না, এই ল্যাঙ্গুয়েজের না, এই জাতির না। সো এক্ষেত্রে তাকে অ্যাডমিশন দেওয়া হবে না, কোনো এরকম করতে পারবে না। সো সেটা কত নাম্বার আর্টিকেলে, আর্টিকেল 29-এ বলা আছে, মানে কোনো সিটিজেনকে কিন্তু ডিনাই করা যাবে না অ্যাডমিশন করা থেকে। এবং সেটা কোন কোন এডুকেশনাল ইনস্টিটিউশন, বাই দ্য স্টেট অন রিসিভিং এইড আউট অফ স্টেট ফান্ডস, মানে স্টেট ফান্ডসের ওপর মেনটেন হয় যে সমস্ত ইনস্টিটিউশন, তো সেইগুলোর ক্ষেত্রে এই ব্যাপারটা। সো সেটা কত নাম্বার আর্টিকেল, আর্টিকেল 29। সো ভালো করে খেয়াল রাখবে ফ্রেন্ডস, প্রচুর ইম্পর্টেন্ট কোশ্চেন করালাম। সো ওই দুখানা আমি বাই মিস্টেক ওখানে মিস করে গেছি কোশ্চেন দুটো। সো এতটাই ছিল আজকের ভিডিও। যদি ভালো লাগে প্লিজ লাইক করে দিও, বাকিদের সাথে শেয়ার করো যাতে বাকিদেরও হেল্প হয়। বিকজ তোমাদের সামনে WBCS মেন্সের এক্সাম আছে, প্রিলির এক্সাম আছে। সো বাকিদেরও যাতে হেল্প হয় অ্যান্ড তোমাদেরও হেল্প হয়। সো ভালো করে ভিডিওটা বারবার দেখে মনে রাখো, আদারওয়াইজ নোট ডাউন করো যেটা তোমাদের সুবিধা হয়। আর যারা মক টেস্ট পারচেস করতে ইন্টারেস্টেড, ভিডিওর ডেসক্রিপশন বক্সে আছে, ওখান থেকে পারচেস করে নিও। আর এছাড়া একটা কথা বলি যে এর আগেও আমাদের আরও 6টা ক্লাস করানো হয়ে গেছে এই টপিকের ওপরে, মানে MCQ 50 MCQ এর ওপর। তো সেই 6টা ক্লাস যারা দেখোনি, উপরে আই বাটনে অ্যান্ড ভিডিওর ডেসক্রিপশন বক্সে প্লে লিস্টের লিঙ্ক দেওয়া থাকবে, ওখান থেকে গিয়ে ওই আগের 6টা ক্লাস অবশ্যই দেখে নিও, প্রত্যেকটাই ইম্পর্ট্যান্ট এক্সামের জন্য। সো ওই 6টা ক্লাসও দেখে নিও, আর এই ক্লাসটা ভালো করে দেখে ভালো করে প্র্যাকটিস করো এক্সামের আগে, মানে বারবার রিভাইজ দাও, তাহলেই এক্সামে মনে থাকবে। বারবার রিভাইজ না দিলে মানে এখন মনে হবে তোমাদের মনে আছে, কিন্তু এক্সামের সময় গিয়ে কিচ্ছু মাথায় আসবে না। সো সেই জন্য বলছি বারবার রিভাইজ দাও। সো চলো আজকের ভিডিও এখানেই শেষ করছি, ভালো থেকো সবাই, টাটা।